জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য, অধ্যাদেশের মাধ্যমে জাতীয় নির্বাচনের দিন আয়োজনের পক্ষে বিএনপি, সাংবিধানিক আদেশের আগেই চায় জামায়াত, গণপরিষদে জোর এনসিপির। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের আশা জাতিসংঘের, আয়োজনের সহযোগিতার প্রতিশ্রুতি। ফখরুল লুইস বৈঠক, গণতন্ত্র রক্ষায় সবার সহযোগিতা চায় বিএনপি। এবার দল হিসেবে বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ। শিগগিরই তদন্ত শুরু, হানিফের বিরুদ্ধে অভিযোগ দাখিল। হেনরিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শাহজিন। অবশেষে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সমঝোতার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো। গণভোটে সবাই একমত হলেও সময় নিয়ে মত পার্থক্য রয়েছে। অধ্যাদেশ জারি করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের পক্ষে বিএনপি, অন্যদিকে সাংবিধানিক আদেশ জারি করে ডিসেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত। আর আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, আগামী আইনসভাকে বিশেষ বৈশিষ্ট্য দিতেও একমত সব পক্ষ। জুলাই সনদ বাস্তবায়নে অচল অবস্থার মধ্যেই রোববার বেলা 11:30টায় শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। দীর্ঘ আলোচনায় বরফ গলতে শুরু করে দলগুলোর। সময়সীমা নিয়ে বিতর্ক থাকলেও গণভোট আয়োজনে একমত সব দল। তবে সাংবিধানিক আদেশ নিয়ে এখনো ঐকমত্য হয়নি। আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি 106 অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেয়ার দাবি থেকে সরে আসে বিএনপি। তবে সাংবিধানিক কাউন্সিল চাই না দলটি। তার পরিবর্তে জুলাই জাতীয় সনদ 2025 নামে অধ্যাদেশ জারির দাবি জানায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সনদের বাস্তবায়ন পদ্ধতি এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে। সংসদ নির্বাচনের দিন একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। তবে সাংবিধানিক আদেশের পক্ষে অনড় জামায়াতে ইসলামী। নির্বাচনের আগেই ডিসেম্বরের মধ্যে গণভোট চায় দলটি। এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। আগামী সংসদকে একই সঙ্গে সংবিধান সংশোধন সভা করার দাবি গণসংহতি আন্দোলনের। আর এনসিপি দেখতে চায় গণপরিষদ হিসেবে। সমঝোতায় পৌঁছাতে না পারলে আরেকটি অভ্যুত্থান হবে বলে সতর্ক করে এবি পার্টি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনের চেয়ে বেশি কিছু মনে করি। ফলে আমাদের কিন্তু শুরু থেকেই এই দাবিটা ছিল, আপনারা জানেন যে গণপরিষদ গঠন করতে হবে। আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের জন্ম হয়েছে। সুতরাং এখন আপনি সাংবিধানিক বিতর্ক তুলছেন। সুতরাং এই বিতর্ক তুলে তার মানে সংবিধান বৈধ আর এই মানে গণঅভ্যুত্থান বৈধ, তাহলে গণঅভ্যুত্থান তখন অনিবার্য হয়ে পড়বে। অধ্যাদেশের মধ্য দিয়ে একদিকে যেমন জুলাই জাতীয় সনদের একটা পরবর্তী জনপ্রতিনিধিরা আইনি বাধ্যবাধকতায় থাকেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে। বিকেল 5:15টায় বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোট নিয়ে ঐকমত্য বড় অর্জন। আগামী আইনসভাকে বিশেষ বৈশিষ্ট্য দিতেও একমত সবাই। জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জন হবে সেগুলো যেন টেকসই হয়, এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত একটি ঐকমত্য হয়েছে। এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিশন সদস্যরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু ভোটের আশা প্রকাশ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। গুলশানে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকের পর তিনি কথা বলেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতিসংঘের ভূমিকায় কৃতজ্ঞতা জানান। আলাদা আয়োজনে বিএনপি নেতারা বলেন, নানা টালবাহানায় যারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু।
নির্বাচনের পদ্ধতি নিয়ে বিতর্ক আর সংসদীয় আসনগুলোতে প্রার্থিতা চূড়ান্তের কাজ সমান তালে চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন নিয়ে সব পক্ষই ইতিবাচক প্রত্যাশায়। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার বিদায়ী বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য নেতাদের সঙ্গে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হয় এই বৈঠক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতির প্রসঙ্গ তোলেন লুইস। ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতির কথা জানান তিনি। ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে আগামী কয়েক মাসে নির্বাচন কমিশনকে ভোট আয়োজনে কারিগরি ও অন্যান্য সহযোগিতা করবে জাতিসংঘ। There is a lot of work that I know all of the political parties have been engaged in. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে সবাইকে মিলে কাজ করতে হবে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা ভোটের মাধ্যমে সরকারে আসবে তারা জনগণের জন্যই আসবে। নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে। সেই ভোটকে যারা বিভিন্ন টালবাহানা, বিভিন্ন অজানা করতে, বিভিন্ন মতলবী কাণ্ডখানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে, তারা হচ্ছে বর্তমানে সব থেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু। অনির্বাচিত সরকার আর ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এক নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এবার দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে খুব শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, এরই মধ্যে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই বাছাই শুরু হয়েছে। এদিকে কুষ্টিয়ায় হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সিরাজগঞ্জের 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলোর বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের করা আবেদন 1 বছর ধরে ফাইলবন্দি। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্তেও নামবেন তারা। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল 1। আর ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 4 জনই পলাতক। 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণাদি সবকিছু প্রসিকিউশন দাখিল করেছে। ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা আদেশ দেবেন। আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পার্বত্য জেলাগুলোতে বছরে 700 কোটি টাকার চাঁদাবাজি করে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, যা দিয়ে ভারত থেকে অস্ত্র কেনার পাশাপাশি দেয়া হয় প্রশিক্ষণও। এমন অভিযোগ তুলেছে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট সিএইচটি। পার্বত্য অঞ্চলকে অশান্ত ও বিচ্ছিন্ন করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও দাবি তাদের। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। এমন বাস্তবতায় সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট সিএসটির সংবাদ সম্মেলন তুলে ধরা হয় 6 দাবি। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও বিচ্ছিন্ন করতে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে এখনও। অভিযোগ, বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো পণ্য ও গুমের মাধ্যমে বছরে 700 কোটি টাকার চাঁদাবাজি করছে। 700 কোটি টাকা এরা বাৎসরিক আপনার চাঁদা উত্তোলন করে। সেই টাকা দিয়ে ওরা
অস্ত্র কিনছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ওরা গভীর চক্রান্ত চালাচ্ছে। আঞ্চলিক সংগঠনে অস্ত্রের মুখে জিম্মি করে পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের কাছ থেকে যে জিম্মি করে টাকা নেওয়া হয় ওই টাকার পরিমাণটা বলছে 700 কোটি টাকা। তাদের অভিযোগ সরকার 75% শান্তি চুক্তি বাস্তবায়ন করলেও স্থিতিশীলতা ফেরেনি পাহাড়ে। গত 29 বছরে হয়েছে 3000-এর বেশি হত্যাকাণ্ড। অতীতে যে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, গুম, খুন ইত্যাদি যে সমস্ত অপকর্ম কাজ করেছেন এবং করে যাচ্ছেন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ জেএসকে আমি বলতে চাই, আপনাদের সমস্ত অপকর্মগুলো ত্যাগ করতে হবে এবং রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, বিদেশি এজেন্সি নিয়ে আপনাদের যে সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, পার্বত্য চট্টগ্রামে এই সমস্ত কাজগুলো আপনারা প্রত্যাহার করতে হবে। আমরা চাই পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি আসুক, পার্বত্য চট্টগ্রামের মানুষ, পাহাড়ি, বাঙালি সকলে মিলেমিশে বসবাস করুক এবং পার্বত্য চট্টগ্রামের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড সরকার করুক। ইউপিডিএফ ও জেএসএসকে দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 8 দিন পর 144 ধারা প্রত্যাহারে কর্মচাঞ্চল্য ফিরেছে খাগড়াছড়িতে। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পাহাড়ে অশান্ত তৈরি করা হয়েছে, মেডিকেল টেস্টে তার প্রমাণই পাওয়া যায়নি। সংঘাতের পেছনে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশের উস্কানিও দেখছেন তিনি। 8 দিনে ছন্দপতনের পর চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে খাগড়াছড়ি। অনেকটাই স্বাভাবিক স্থানীয়দের জীবনযাত্রা, বেড়েছে পর্যটক সমাগমও। শনিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে 144 ধারা প্রত্যাহারের তথ্য জানায় জেলা প্রশাসন। গুইমারা থেকেও 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে যুগ্ম ছাত্র জনতা। 8 দিন ধরে চলা উত্তেজনা, ভয় আর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। সংঘাত নয়, পাহাড়ে শান্তি চান স্থানীয়রা। একই প্রত্যাশা পর্যটকদেরও। অবরোধ ছিল, এখন সেগুলো প্রত্যাহার করা হয়েছে। অবরোধ নয়, তারপরে আমরা বয়স হচ্ছি, স্বাভাবিকভাবে সবাই চলাফেরা করতে পারতেছি। আপাতত তেমন কোনো সহিংসতা বা সমস্যা নাই। কিছুদিন সময় লাগবে হয়তো এইগুলো কাটতে। মোটামুটি আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। এদিকে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি তুলকালাম মেডিকেল টেস্টে তার কোনো প্রমাণই পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংঘাতের পেছনে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশের উস্কানিও দেখছেন তিনি। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। ডেঙ্গুতে 24 ঘন্টায় মারা গেছেন আরও 9 জন। একই সময় সারা দেশে 1042 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া 9 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটের 7 জন, ঢাকা উত্তর সিটির 1 জন এবং চট্টগ্রাম বিভাগে 1 জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 212 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 195, চট্টগ্রাম বিভাগে 104, ঢাকা বিভাগে 201, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 198, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 121, ময়মনসিংহ বিভাগে 41 এবং রাজশাহী বিভাগে 82 জন রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 49,907 জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে 47,256 জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। জ্ঞান, নৈতিকতা আর ভবিষ্যতের ভিত গড়ার কারিগর শিক্ষকেরা। বদলে যাওয়া সমাজে এখনও শিক্ষকদের ভূমিকা পাল্টায়নি এতটুকু। কখনো শিক্ষার্থীদের জীবনের আলোকবর্তিতা হয়ে, কখনো জীবন বাজি রেখে আলো ছড়াচ্ছেন শিক্ষার্থীদের জীবনে। বিশ্ব শিক্ষক দিবসে স্মরণ করা হচ্ছে তাদের অবদান। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। চাকচিক্যময় কোনো আলো নেই, তবু একজন শিক্ষকের প্রতিটি কথায় গেঁথে যায় প্রজন্মের মস্তিষ্কে আলোক ছটা হয়ে। বর্ণ শেখানো সেই হাত ধরে এগোয় শিশুর ভবিষ্যৎ। আমরা শুধু ছাত্রদেরকে কিভাবে মানুষ করা যেত, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, তাকে সেই অ্যাঙ্গেলে লেখাপড়া করার পেছনে আমরা খেয়াল ছিল। শফিকুর রহমান জীবনের 40টি বছর পার করেছেন শিক্ষার্থীদের আলোর পথে নেয়ার কাজে। জীবন সায়ান্নে এসে সেই সব স্মৃতি যেন বেঁচে থাকার রসদ হয়ে আছে তার কাছে। আমাদের হাতে অনেক ছাত্র হয়েছে যারা বর্তমানে সমাজে ডাক্তার, চিকিৎসক, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরে আজকে তারা যে কাজ করে যাচ্ছে, এতে আমরা এখন
বার্ধক্য বয়সেও আমাদের মনে সেই আনন্দের খোরা, তৃপ্তির খোরা আমরা পেয়েছি। বই, ব্ল্যাকবোর্ড, ক্লাসরুম আর চশমার নিচে ক্লান্ত চোখ, সাধারণ এই দৃশ্যপটই একজন শিক্ষকের পরিচয়। কিন্তু জুলাই অভ্যুত্থানে সেই পরিচয় ছাপিয়ে তাদের ভূমিকায় এসেছে প্রতিবাদ, প্রতিরোধ আর মানবিকতার মঞ্চ। 24-এর 1 আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল থেকে গোয়েন্দা পুলিশ 3 শিক্ষার্থীকে আটক করার সময় ঢাল হয়ে দাঁড়ান শিক্ষকেরা, ছিনিয়ে নেন শিক্ষার্থীদের। সে যাই হোক, আপনার কাছে ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এদেরকে ধরতে হবে। ওয়েস্টার্ন কলেজের শিক্ষক মেহরিন চৌধুরী তেমনই এক দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের কাছে। শিক্ষক শুধু মানুষই গড়েন না, গড়ে তোলেন গোটা জাতি। তাই শ্রদ্ধা, স্বীকৃতি আর সহানুভূতির ছায়াই তাদের প্রাপ্য। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয়ের সঙ্গে রেমিটেন্সেও সুবাতাস বইছে। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রফতানি আয় বেড়েছে 5.5% বেশি। $231 কোটি বেশি পণ্য রফতানিতে নেতৃত্ব দিয়েছে তৈরি পোশাক। অন্যদিকে সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে $268 কোটি। তৈরি পোশাক খাত আবারও বাজিমাত করল রপ্তানি আয়ে। অর্থবছরের শুরুর 3 মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রপ্তানি হয়েছে $997 কোটি পোশাক, যা গত অর্থবছরের তুলনায় 4.79% বেশি। সব মিলে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে $1,231 কোটি 31 লাখ পণ্য রপ্তানি হয়েছে, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় 5.64% বেশি হলেও একক মাস হিসেবে রপ্তানি হার কিছুটা কমেছে। তবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির চাহিদাপত্রের তালিকায় পোশাকের সাথে ছিল চামড়া ও চামড়াজাত ও সিরামিক পণ্য, তবে চাহিদায় কিছুটা ভাটা ছিল প্লাস্টিক পণ্যের। দেশের রপ্তানিকারকদের সাথে তাল রেখে সেপ্টেম্বরে প্রবাসীরা আশাহত করেননি। গত অর্থবছরের আগস্টের পর থেকে রেমিটেন্সের ধারাবাহিকতা বজায় রেখে নতুন অর্থবছরের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। $2.68 কোটি মার্কিন ডলারের এই আয় টাকার অঙ্কে 32,757 কোটি টাকা, 2 অর্থবছরের একই সময়ের তুলনায় 15.9% বেশি। এই প্রবাহটা অব্যাহত রাখতে হবে। তবে আরেকটা বিষয় সেটা রাষ্ট্রীয় ইস্যু, সেটা হলো যে আরও বেশি লোক পাঠাতে হবে বিদেশে। পাঠাতে হলে তাদেরকে স্কিল না হলে অন্তত সেমি স্কিল মানুষ পাঠাতে হবে। আর ডেস্টিনেশনগুলি ওয়াইড করতে হবে। মানে আমরা কনসেন্ট্রে দেখা যে ইয়েতেই মধ্যপ্রাচ্য একটা হাব, এদিকে একসময় সাউথ কোরিয়া ছিল, মালয়েশিয়া, সিঙ্গাপুর। শুধু এই হাবগুলো থেকে বের হয়ে আরও নতুন নতুন জায়গায় যেখানে আমাদের প্রবাসীর সংখ্যা খুবই কম, সেটাও এক্সপ্লোর করবো যে ওখানে আমাদের লোক পাঠানোর সুযোগ আছে কিনা। বরাবরের মতো এবারও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, তারপরেই আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে তিনি বলেন, হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি কার্যকর হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলি জিম্মির মুক্তির ঘোষণা হবে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় এখনও থামেনি ইসরায়েলি হত্যাযজ্ঞ। উপত্যকাটিতে একদিনে নিহত হয়েছেন 61 ফিলিস্তিনি। মার্কিন প্রেসিডেন্টের দেয়া 20 দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির এমন ঘোষণার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নতুন আরেক অগ্রগতির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, উপত্যকাটি থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির অংশ হিসেবে হোয়াইট হাউস গেল সোমবার একটি মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো হয়। ট্রাম্প জানান, এই সীমারেখার মধ্যেই ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন এমন আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের কাছে অন্য কোনো বিকল্প নেই। দ্রুতই উপত্যকাটি থেকে হামাসের শাসনের সমাপ্তি ঘটানো হবে বলে দাবি করেন তিনি। নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মিশরে ইসরায়েল ও হামাসের বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় থাকবে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারও বৈঠকে অংশ নেবেন। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে সমবেত হলেন প্রবাসী বাংলাদেশিরা। কনফারেন্সে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ ও ত্রাণ বহনকারী নৌবহরে হামলার প্রতিবাদ জানান বক্তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার নাময়াংজুর স্পোর্টস অ্যান্ড কালচার সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক ইসলামিক কনফারেন্স পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। শনিবার কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্ত্বাবধানে সংরি মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয় তৃতীয় বার্ষিক ইসলামিক কনফারেন্স। আয়োজনে প্রধান আলোচক ছিলেন শায়খ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারি। তারা কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয় আলোচনা করেন এবং গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান। কোরিয়ার সূচক উৎসবের ছুটিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা কনফারেন্সে সমবেত হন। এখানে আজকে ইন্টারন্যাশনাল ইসলামিক তৃতীয় কনফারেন্সের আয়োজন করা হয়েছে সংরি মসজিদের কমিটি থেকে। বিভিন্ন সময় এই বন্দর ইসলামিক প্রোগ্রামগুলো কোরিয়াতে হচ্ছে, যেখানে একসময় আগে নাচ গান নৃত্যই ভরপুর ছিল। মুসলিম প্রধান দেশ হিসেবেও আপনার এখানে যে ইসলামিক যে কার্যক্রমগুলো এখানে খুব সুন্দরভাবে সবাই উদযাপিত করতেছে। কনফারেন্সে গাজায় হামলার প্রতিবাদে সচেতনতামূলক ও প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেন প্রবাসী মুসলিমরা। ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলের আগ্রাসন, যে অত্যাচার, তার বিরুদ্ধে সারা বিশ্ব মুসলিম আজ একত্রিত হয়েছে। প্যালেস্টাইন একটা শান্তিপূর্ণ রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পাক। কোরিয়া থেকে বিভিন্ন বড় বড় কান্ট্রি আছে, সবগুলো দেশ যেন আমাদের এই প্যালেস্টাইনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আগামী বছরগুলোতেও এমন আয়োজন ধারাবাহিকভাবে ধরে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজকরা। এই বন্ধের সময় নাচ গানে মানুষ বিভিন্ন সময় মগ্ন থাকতো। এই দেশে আমরা ইসলামিক এই আলোচনা শুরু করার পর থেকে মানুষ এদিকে ফিরে আসছে এবং মানুষের ঢল, এর ধারাবাহিকতা আপনারা যদি সবসময় আমাদের সহযোগিতা করেন, ইনশাল্লাহ কোরিয়াতে আমরা এর ধারাবাহিকতা সবসময় বজায় রাখতে চাই। অনুষ্ঠানে অংশ নেন কোরিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বিভিন্ন মসজিদের ইমাম, কমিউনিটির নেতা ও ব্যবসায়ীরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মিউজির কাছে পরিচয়পত্র তুলে দিলেন বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। রোববার দুপুরে দেশটির প্রেসিডেন্ট প্যালেসের রিপাবলিক স্কোয়ারে পৌঁছালে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। পরে মালদ্বীপের চিফ এবং ডেপুটি চিফ অফ প্রোটোকল বাংলাদেশ হাইকমিশনারকে স্বাগত জানান। পরে প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র জমা দেন। সংক্ষিপ্ত বৈঠকে দুই দেশের বিভিন্ন পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতার জোরদার নিয়ে আলোচনা করেন। কলকাতায় অনুষ্ঠিত হল শারদীয় দুর্গাপূজার সবশেষ আয়োজন দুর্গাপূজা কার্নিভাল 2025। রোববার বিকেলে কলকাতার রেড রোডে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ বিদেশের প্রায় 5000 অতিথি যোগ দেন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। 2021 সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এর বেশ কয়েক বছর আগেই কলকাতার এই দুর্গাপূজা কার্নিভাল দেশ বিদেশের নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই অনুষ্ঠান উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাইন দিয়ে সাজানো গাড়িতে করে প্রতিমা বহন করা হয়েছিল, আর সেই প্রতিমার সামনে নেচে গিয়ে নিজেদের ক্লাব বা পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে নিজেদের মতো করে প্রকাশ করেন আয়োজকরা। এবারের এই শোভাযাত্রায় কলকাতা ও শহরতলির 113টি ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়। এত বড় একটা কার্নিভাল, এবং এই কার্নিভালটা কিন্তু আস্তে আস্তে ন্যাশনাল লেভেলে জনপ্রিয় হচ্ছে। আর এই কার্নিভালে আমরা 4 বছর হলো পার্টিসিপেট করছি, সেটা একটা গর্বের বিষয়। এখানে রেড রোডে কার্নিভাল দেখতে এসেছি। এখন অব্দি আমরা অনেকগুলো ঠাকুর দেখেছি, মোহাম্মদ আলী পার্ক দেখেছি, আর আমরা এখন হাতিবাগান সার্বজনীন দেখেছি। পূজা কার্নিভালকে সামনে রেখে কলকাতা শহরকে নতুন করে সাজানো হয়, বাড়ানো হয় নিরাপত্তাও। দেশ বিদেশের অতিথিদের সামনে নিজেদের মণ্ডপের প্রতিমা প্রদর্শনের সুযোগ পেয়ে খুশি আয়োজকরা। এখানে আমরা ধুনুচি ডান্স করব, মাঠে আমাদের নব দুর্গা
মায়ের 9টা রূপ মহিষাসুর বর্ধনী আমরা এটা এখানে দেখানোর চেষ্টা করেছি। কার্নিভাল এখন বিশ্বের দরবারে পৌঁছে গেছে। ইউনেস্কো কর্মানের কলকাতা দুর্গাপুজো এই কার্নিভালের দৌলতে বিশ্বের দরবারে, সারা বিশ্ব আজকে দেখছে যে কলকাতায় কি হচ্ছে। গেল বৃহস্পতিবার দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবী মর্তলোক থেকে নিজ গৃহ কৈলাসে ফিরেছেন। এরপর থেকেই রাজ্য জুড়ে শুরু হয় দেবী প্রতিমার নিরঞ্জন প্রক্রিয়া, যা রোববার চূড়ান্তভাবে শেষ হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। প্রবাসী নারীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের 7ম বর্ষপূর্তিতে 12 জন নবীন নারী উদ্যোক্তা পেলেন সম্মাননা। শিবলি আল সাদিকের রিপোর্ট। প্রবাসী নারীরা পুরুষের উপর আর নির্ভরশীল নয়, তারাও চায় নিজ কর্মগুণে প্রতিষ্ঠিত হতে। এ লক্ষ্য নিয়ে 2018 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ লেডিস ক্লাব সংযুক্ত আরব আমিরাত। ক্যাটারিং ব্যবসা, বুটিক হাউস, গার্মেন্টস পণ্য, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসায় নিজ নিজ ক্ষেত্রে রাখছে অবদান। শনিবার রাতে এই সংগঠনটির 7ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। আজমান উম্মুল মুমিনিন ওমেন অ্যাসোসিয়েশনের বিশাল হল রুমে মিলন মেলার আয়োজন করা হয়। এখানে যে মেলাগুলো হয় যখন আসি তখন মনে হয় পুরো একটা বাংলাদেশ আমাদের। এর মাধ্যমে আমরা চাচ্ছি যে বাংলাদেশের যে কালচারটা ইউএইতে আমাদের ফুটিয়ে তোলার জন্য আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশি কালচার, বাংলা ভাষা এগুলো যেন পরিচিত হতে পারে এবং বাংলাদেশটাকে, বিশেষ করে বাংলাদেশটাকে আমরা সারা বিশ্বের মাঝে সম্প্রসারণ করতে চাচ্ছি। মূলত আজকের আয়োজনে আমাদের প্রাথমিক যে কাজটা ছিল আমাদের যারা নারী উদ্যোক্তা তাদেরকে উৎসাহিত করা। আমি মনে করি যে বাংলাদেশ লেডিস ক্লাব ওই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমার মতো আরো অনেকগুলা নারী উদ্যোক্তা একসাথে কাজ করতে পারছে। আমরা সবসময় চেষ্টা করি নারী ও শিশুদের নিয়ে কাজ করার জন্য। বাংলাদেশের সংস্কৃতিকে আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা, পুলিসহ নানা মুখরোচক খাবারের সমাহার প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে দারুণ কৌতূহল সৃষ্টি করে। অনুষ্ঠানে 12 জন নারী উদ্যোক্তার হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। ঘরোয়াভাবে নিজেদেরকে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন, তাদেরকে উৎসাহ করার জন্যই আসলে বাংলাদেশ লেডিস ক্লাব। আর আজকের প্রোগ্রামতে সবাই আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সংগঠনটির নেতারা জানান, প্রবাসী নারীদের স্বাবলম্বী শিল্প ও ব্যবসায়িক উদ্যোক্তা করে তোলার পেছনে এই সংগঠন ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চলছে দক্ষিণ কোরীয়দের ঐতিহ্যবাহী উৎসব সূচক। নতুন ফসলের জন্য পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের আরও একটি রিপোর্ট। সুসক দক্ষিণ কোরীয়দের সবচেয়ে বড় উৎসব, যা কোরিয়ানদের কাছে ফসল কাটার উৎসব বা কোরিয়ান থ্যাঙ্কস গিভিং ডে নামেও পরিচিত। উৎসবটি মূলত নতুন ফসলের জন্য পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। এই উৎসবে অন্যতম বিশেষত্ব হলো ত্বক। এটি সুসকের জনপ্রিয় একটি খাবার। শুধু খাবার নয়, বরং কৃতজ্ঞতা, ঐক্য ও পারিবারিক বন্ধনের বহিঃপ্রকাশও বলে মনে করেন কোরীয়রা। বলতে হয় এটি তাদের পুরনো ঐতিহ্য। ত্বক দেখতে অর্ধচন্দ্রাকৃতির আঠালো চালের ময়দা দিয়ে তৈরি, যার ভেতরে বিভিন্ন প্রকারের পুষ্টিগুণে ভরা। তিল, লাল মসুর, মধু বা মিষ্টি সিমের পেস্ট দিয়ে তৈরি করা হয় সবুজ, গোলাপি, সাদা রঙের ত্বক। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সুসক উদযাপন। উৎসব উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট। 한 해의 풍요를 기원하며 সবাইকে সূচকের শুভেচ্ছা। আমি রাষ্ট্রকার্যের প্রতি পুরোপুরি নিবেদিত থাকব। যারা দেশের জন্য জীবনের ভার নিয়ে সংগ্রাম করছেন তাদের বোঝা হালকা করার জন্য এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কাজ করব। বর্তমান সমাজে জীবিকার চাপ এতটাই বেশি যে শুধুমাত্র উৎসব উপভোগ করার অনেকের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তবে কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থাকব। 모두의 살림살이가 더 কোরীয় অষ্টম চন্দ্র মাসের 14 থেকে 16তম দিন পর্যন্ত চলে সুসক উৎসব। এই দিনে কোরীয়রা ছুটে যান নিজ গ্রামে, যেখানে পরিবার পরিজনের সঙ্গে একত্রিত হয়ে পূর্বপুরুষদের স্মরণ করেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আবারও খেলার খবর। কাল বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দাবি, গঠনতন্ত্র মেনেই হচ্ছে নির্বাচন। ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। যে ক্লাবগুলো ভোট বয়কট করেছে তাদের সঙ্গে আলোচনার কথা জানান বুলবুল। এদিকে বোর্ডে এলে সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কাজ করতে সমস্যা হবে না বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। শিক্ষাটাই দেয়, আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মেলাই।
আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল, ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে। এই তো নির্বাচনের খেল। কমাস আগে যার ওপর অনাস্থা জানিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার থেকে ছুড়ে ফেলা হলো নির্বাচনের সমীকরণ মেলাতে সেই ফারুক আহমেদকেই আবার বুকে জড়িয়েও নেওয়া হলো। আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ। তফসিল অনুযায়ী ৬ অক্টোবর ভোট, ৫ অক্টোবর ঘটনাবহুল একদিন। আদালত পাড়ায় সেন দৃষ্টি সবার। সরকারের চূড়ান্ত হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বুলবুল বলছেন সব হয়েছে নিয়ম মাফিক। নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশে ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি। তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছি একটা সুষ্ঠু নির্বাচন শুধু না, একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ। ৪৮ ক্লাব যদি ক্রিকেট থেকে সরে যায় বিরাট এক শূন্যতা তৈরি হবে, সেটা বোঝে সবাই। তাই নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন থাকলেও ক্লাবগুলোকে এখনো বুঝিয়ে সুঝিয়ে ফেরানোর কথা শোনালেন বুলবুল। আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে, কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরবো এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। এদিকে শোনা যাচ্ছে গেল শুক্রবার মধ্যরাতে ক্লাব ক্যাটাগরির ১২ পরিচালক পদের ভোটাভুটি ব্যালটে সম্পন্ন করা হয়েছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বিতর্কিত ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে আদালতের রায়ের পরও অনাস্থার জায়গা কিন্তু পুরোপুরি কাটেনি। আবার শুক্রবার মধ্যরাতের ব্যালটের ভোট প্রক্রিয়া নিয়েও রয়েছে বিতর্ক। তবে এসবের মাঝেই বিসিবি নির্বাচনে সশরীরে ভোট প্রদানের যে আনুষ্ঠানিকতা, সেটির জন্য কিন্তু এই ৫ তারকা হোটেলে সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্যালটের ভোট প্রক্রিয়া নিয়ে সমালোচনার শেষ নেই। নির্বাচন বর্জন করা মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ জানান, নির্দিষ্ট ১২ জন প্রার্থীকে ভোট দিতে নাকি নির্দেশনা দেওয়া হয়েছিল সেদিন। এদিকে নানা অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছেন আরেক প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানও। ব্যালট প্রক্রিয়াকে রাতের ভোটের সঙ্গে তুলনা করেন তিনি। কিসের ভিত্তিতে ঢাকা বিভাগ থেকে মনোনয়ন পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, সে প্রশ্ন তোলেন ফুয়াদ। তবু তো ওরা ব্যালট বাক্স পড়ছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা ব্যালট বাক্সেরও হার বাড়াইবে। গেল শুক্রবার রাতে রাজধানীর এক হোটেলে ব্যালটের মাধ্যমে আংশিক ভোটের কার্যক্রম বিসিবি নির্বাচনকে ঘিরে আরও প্রশ্নের জন্ম দিয়েছে। তফসিল অনুযায়ী ৬ অক্টোবর দুপুরের মধ্যে ব্যালট সুবিধায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখা হয়েছিল ঠিক, কিন্তু হোটেলের একটা রুমে ২৪-২৫ জন কাউন্সিলরকে জড়ো করে যেভাবে সেটা করা হয়েছে তা সন্দেহজনক। অভিযোগ রয়েছে ক্লাব ক্যাটাগরি থেকে ১২টি পরিচালক পদের জন্য কোন ১২ জনকে ভোট দিতে হবে তা নাকি সেদিন বলেও দেয়া হয়েছিল। সেখানে উপস্থিত থাকা পরিচালক পদপ্রার্থী মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ জানান রাতের ভোটের অভিজ্ঞতা। যাওয়ার পরে যে পরিবেশটা দেখেছি, সেই পরিবেশটাতে মনে হলো ইট ইজ এ সেট আপ। এই সেট আপটাতে এভরিবডি ইজ ব্রট ইন অ্যান্ড এভরিবডি ইজ বিং আস্কড টু কাস্ট। হোল সিস্টেম আমার কাছে মনে হয়েছে ইট ইজ অর্কেস্ট্রেড, এবং এই হোল সিস্টেমটার মধ্যে আমরা দুইজনই ছিলাম, আমরা দুইজন যখন দেখেছি এরকম, আমাদের মনে হয়েছে যে উই উড নট লাইক টু বি পার্ট অফ দিস সেট গেম। এ নিয়ে গরম ক্রিকেট আঙ্গন, কিন্তু ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন কিছুই জানেন না। যদিও সে দাবিকে প্রহসন বলছেন আরেক প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। ঢাকা বিভাগের ২টি পরিচালক পদের জন্য আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে লড়ছিলেন তিনি, কিন্তু প্রতিকূলতা দেখে ইলেকশন বর্জনের ঘোষণা দিয়েছেন। জানিয়ে গেছেন এক গাদা অভিযোগ। এই অস্বচ্ছ একটি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে। ৩৫ জন কাউন্সিলরকে একটা কম্পিউটার এবং একটা স্ক্যানার মেশিন দিয়ে দুইজন করে ডেকে ভোট নিয়েছেন, যেটা আজকের পত্রিকায়, আমার দেশ পত্রিকায় দেখেন। এটা তো পোস্টাল ভোটের সিস্টেম না। আপনি পোস্টাল ভোট দেবেন আপনি নিজের মেল থেকে, আপনি নিজে একা দিবেন, সেখানে কেউ থাকবে না। আমিনুল ইসলাম বুলবুল সাহেব, ওনার উচিত হয়নি এই ঢাকা বিভাগীয় আঞ্চলিক ক্রীড়া সংস্থাকে প্রার্থী হওয়ার। উনি কোনোদিনই ঢাকা বিভাগের কোনো জেলারই কোনো সদস্য ছিলেন না, কোনো জেলারই কোনো ক্রিকেট নিয়ে উনি কাজ করেন নাই। ফুয়াদ সরে দাঁড়ানোয় ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বুলবুল ও ফাহিম। এমন বাধাহীনভাবে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের চেয়ারে বসতে যাচ্ছেন আরও অনেকেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐক্যমত্য, অধ্যাদেশের মাধ্যমে জাতীয় নির্বাচনের দিন আয়োজনের পক্ষে বিএনপি, সাংবিধানিক আদেশে আগেই চায় জামায়াত, গণপরিষদে জোর এনসিপির। এবং ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের আশা জাতিসংঘের, আয়োজনের সহযোগিতার প্রতিশ্রুতি, ফখরুল লুইস বৈঠক, গণতন্ত্র রক্ষায় সবার সহযোগিতা চায় বিএনপি। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।